হল ভর্তি মেহমান গিজগিজ করছে। মাছের বাজারের মতো শোরগোল হচ্ছে হলের মিডল পয়েন্টে। পৌনমীকে নিয়ে মির্জাবাড়ির সবাই এখানে পৌঁছেছে ঘন্টা দুয়েক আগে। কিছুক্ষণ বাইরে বসিয়ে রেখে অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিয়ে ফটোশ্যুট করিয়ে ওকে একটা গেস্ট রুমে বিশ্রাম দিতে পাঠানো হয়েছে। গা কুটকুট করছে পৌনমী। চুমকি পাথরখচিত লেহেঙ্গা পরে থাকায় মেজাজটাও চড়ছে। এভাবে একা ফেলে সবাই চলে গেল। সে নতুন বউ তো কি, মুখ ফুটে কিছু বলতে পারে না, সবাই বুঝে নিতে পারে না। আর আপু ভাইয়া কোথায়, তার কাছে থাকবে। খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইবে পৌনমীর সুযোগ সুবিধা। তা না, ওনারা কুটুমদের সাথে আলাপচারিতা করতে ব্যস্ত। 5 মিনিট জড়িয়ে ধরে আদর দিলে হয়ে গেল। পেট খিদে চোচো করছে এদিকে। চারপাশে ত্রিসীমানায় কেউ নেই। আচমকা দরজায় নবঘোড়ার শব্দ হয়। খুবই ক্ষীণ সে আওয়াজ। পৌনমী কান খাড়া হয়, নড়ে চড়ে বসে। নিমিষে নাকে সেই ঘ্রাণটা পৌঁছায়, সে মায়া মায়া ঘ্রাণ। পৌনমী হঠাৎ খেয়াল করল তার অভিমান চেপে বসেছে লোকটার ওপর। এই সুদীর্ঘ সময় লোকটা তো আসেনি একবার। পরপর পৌনমী নিজেকে শোধরায়। সে এত বাচ্চামি কেন করছে অদ্ভুত, এত উতলা হচ্ছে কেন? ইরফান দরজা ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। এক হাতে ছাই রঙের ব্লেজারটা গা থেকে খুলে রেখেছে যেটা, আর এক হাতে একটা বক্স। তার গায়ে ধবধবে সাদা রঙের একটা শার্ট। সাদা শ্যামলা মুখটা দেখতে ভীষণ অদ্ভুত লাগছে। এটা আপনি? পৌনমী ক্ষীণ স্বরে প্রশ্ন করে। ইরফান স্মিথ এসে বলে, জি। ওরা সবাই কোথায়? আছে, ফটোশ্যুটে ব্যস্ত সবাই। পৌনমীর মুখটা আবার মলিন হয়ে অভিমানে। হঠাৎ টের পেল মানুষটা তার পাশে এসে বসেছে। পৌনমী আরও কিছু প্রশ্ন করবে, তার আগে ইরফান বলে উঠে, গেস্টটা খাচ্ছে, আমরা সবাই মিলে 2টো নাগাদ খেতে বসবো। নিশ্চয় খিদে পেয়েছে। পৌনমী লজ্জা লাগছে খিদের কথা বলতে। কিছুক্ষণ আগেই তো সস্টার খেয়েছে, এখন যদি খিদের কথা হ্যাঁ বলে তখন লোকটা কি ভাববে তাকে? রাক্ষস। ইরফানের হাতে বক্সটা খুলে কাটা চামচে 1 টুকরা ফিশ কাটলেট তুলে বাম হাতে পৌনমীর থুতনি আলতো হাত রেখে বলে, ফিশ কাটলেট। মুখ ঘুরিয়ে নেয় পৌনমী। এই না, সবার সাথে খাবো, ওরা সবাই আমাদের নিয়ে খেতে বসবে যে। হাসি ইরফান। তো তখন তো না হয় খাবে, এখন অল্প মুখে দিলে কিছু হবে না। দোনামোনা করতে পারল না পৌনমী। এর আগে ইরফান খাইয়ে দিল জোর করে। মুখে খাবারটা যেতে পৌনমী তৃপ্তিতে শ্বাস ফেলল। পরপর খাবারটা চিবোতে চিবোতে বলল, আপনি খাবেন না? ইরফান তখন খাচ্ছে। বলল, তা আর বলার অপেক্ষা রাখি? ওদের ভরসা থাকলে আমাদের দুজনের 3টার আগে কিচ্ছু খাওয়া হবে না। অতি আনন্দে সবাই এমনভাবে মেতেছে, খিদের নাম ভুলে গিয়েছে সবাই। পৌনমী হাসে, মাথা নিচু করে। ইরফান দেখল পৌনমীর নাকে নাকফুলটা। হঠাৎ এগিয়ে এসে নাকফুলটা ছুঁতে পৌনমী আঁতকে ওঠে। ইরফান চেঁচায়, এটা কি? কখন আসলো? আজ সকালে। মানে কি ফালতু কাজ কারবার কে করেছে? ব্যথা পাওনি? পারমিশন দিয়েছ কেন? আমাকে ডাকুনি কেন? পৌনমী ঘাবড়ে যায়। থামুন থামুন, এত উত্তেজিত হচ্ছেন কেন? হ্যাঁ, ব্যথা পেয়েছি, তবে এটা তো ক্ষতিকর কিছু না, মা বলল করাতে। ইরফান চুপ করে বসে। পৌনমী কাটলেট খেয়ে দিতে দিতে বলে, মামা বলল বলেই? কেন? এর উপকারিতা কি? যাতে বিবাহিতা লাগে আমাকে দেখতে। আর এটা তো সব মেয়েরাই করে। কেন বিবাহিতা লাগবে তোমার স্বামীকে? আপনি? অবাক হয়ে বলল পৌনমী। ইরফান বিরস মুখে কাটলেটটা খেয়ে নিয়ে কণ্ঠে রাগ চেপে রেখে বলে, তো এটা আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? বিষয় তো স্বামী রিলেটেড, এটাতে আমার মতামত দেওয়ার অধিকার সবচেয়ে বেশি। স্বামী রিলেটেড? ইরফানের অদ্ভুত কথাটা শুনে মৃদু হেসে ওঠে পৌনমী। ইরফান হাঁপ ছেড়ে টিস্যু দিয়ে পৌনমীর ঠোঁটে লেগে থাকা খাবার মুছিয়ে দিতে চাইল। পৌনমী সাবধান হয়ে কিছু বলতে যাবে, তখন ইরফান বলে উঠল, ও শিট, যা ঘটার তাই ঘটেছে। স্মার্ট ব্রুশ লিপস্টিক, তাও তেল মশলা লেগে উঠে লেপটে গিয়েছে ঠোঁটের আশেপাশে। ইরফান বোকা বোকা মুখ করে তাকিয়ে রইল। পৌনমী শ্বাস ফেলে বলল, ঘটিয়ে ফেললেন অঘটন। জি। লজ্জিত ভঙ্গিতে ইরফান বলল, এখন কি হবে?
তোমাকে কেমন লাগছে? ভীষণ চিন্তিত লাগছে পূনমীকে। ইরফানে চেয়েছে, দেখছে পূনমীকে। হঠাৎ তার হাসি থেমে একটা কথা ভেবে মেয়েটা সবসময় নিজের সাজগোজ নিয়ে সতর্ক। ইরফান টিস্যু পেপার নিয়ে ঠোঁট চারপাশে লেগে থাকা লিপস্টিক মুছে দিতে দিতে বলে, আরে ডোন্ট ওয়ারি, ইরফান মির্জা সব ঘটাতে পারে, আবার সব ঠিক করতে পারে। স্বামীর ওপর ভরসা রাখো। এই না ছাড়ুন, যা করেছেন করেছেন, এখন প্লিজ মেকআপ ঘাটবেন না। 2.5 ঘন্টা বসে থেকে নিতে হয়েছে। আরে কিছু হবে না, চুপ করে বসো তো। মেকআপ বক্স এখানেই আছে দেখছি, এটা তুলে আমি নতুন করে লাগিয়ে দিচ্ছি। ইরফান ঘষছে পূনমীর ঠোঁট। পূনমী বাধা দিচ্ছে। ইরফান শুনছে না, উল্টো বলছে, এই রঙটা এতটাও ভালো না, হালকা একটা লাগিয়ে দেব। আরে ছাড়ুন, নষ্ট হবে, আমি সুন্দর করে সাজিয়ে দেব। ঠিক তখনই দরজা ঠেলে ভিতরে ঢুকলো ইসি। প্রেরণা আর ইনু। প্রেরণার হাতে একটা প্লেটে কিছু খাবার। খেতে বসে দেরি হবে তাই বোনকে খাওয়াতে এসেছে। ওরা 3 জন হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ওরা বুঝেছে ইরফান জোর করে চুমু খাচ্ছে মেয়েটাকে। ঘটনা হুট করে আসায় যে কারো দৃষ্টিভঙ্গিতে তেমনই লাগবে। শব্দ পেয়ে ইরফান তড়াক করে লাফিয়ে উঠল। ওরা সবাই মুখ চাওয়াচাই করছে। ইসি পূনমীকে দেখে আঁতকে উঠল। এত সুন্দর মেকআপ ঘেটে কি করছে? কেমন কাণ্ড, জ্ঞানহীন এই ছেলে। ইরফান বিব্রত, সকলে বিব্রত। পূনমী কিছু বুঝতে পারছে না। শুধু পরপর প্রেরণা ঘর থেকে বেরিয়ে যায়। হাসি চেপে রেখে বেরিয়ে যায় ইনু। দাঁড়িয়ে আছে ইসি। ওরা গোল্লা গোল্লা চোখ দেখে ইরফান বিরক্ত ভঙ্গিতে বলে, ভাই এভাবে দেখিস না, তোরা যা ভাবছিস তা না। বের হ, বের হ। ইস কি অবস্থা করে ছেড়েছে মেয়েটার। অদ্ভুত তুই, আউট তুই। ইরফান চল শক্ত করে দাঁড়িয়ে আছে। ইসি রাগ বাজছে। এত সুন্দর সময় সাপেক্ষ মেকআপে এই হাল হলে রাগ তো হবেই। পূনমী লজ্জা মাথা নিচু করে বসে আছে। ইসি আপু ওনাকে ভুল বুঝছে। কি লজ্জাজনক ব্যাপার। ইনশিয়া আবারও ইরফানকে বলল, যাবি তুই? আপু পূনমী ডাক দিল। ইসি তাকাতে বলল, উনি মেকআপটা ঠিক করছে, নষ্ট না। বুঝতে ভুল হয়েছে তোমার। ইরফান তাকায় বইয়ের দিকে, খুশি খুশি ভাব ধরে। এবার ইনশার দিকে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, তোদের মাইন্ডের মতো নষ্ট নই আমি। হ্যাঁ যত সব। বেরিয়ে যায় ইরফান। ঘরের বাইরে যেতেই দেখা হলো প্রেরণার সাথে। দুজন দুজনকে দেখে অপ্রস্তুত হাসে। এত পর পাশ কাটিয়ে চলে যায় ইরফান। ইনশার শ্বাস ফেলে পূনমীর পাশে গিয়ে বসে। ধুর ছাতা, সব নষ্ট হলো, এখন কে ঠিক করবে? আমি তো এসব পারি না। দাঁড়াও, ইনুকে ডাকছি। ঘরে ঢোকে প্রেরণা। চুপচাপ বোনের পাশে বসে সম্পূর্ণ স্বাভাবিক গলায় বলো, এখন এটা আগে খেয়ে নে। কি? খাবার খেতে বসতে দেরি হবে যে? আমার খিদে নেই আপু। মানে তখন সামান্য কি সব খেলি, ওতেই হলো? আরে লজ্জা পাস না, এখানে কেউ কিছু মনে করবে না, তুই খেয়ে নিলে। বোকা, যখন সবাই খেতে বসবে তখন না হয় খাবি। আমার পেট ভরা আপু। ভরা মানে? আমাকে একটু আগে খাইয়ে দিয়ে গিয়েছে কে? অবাক হয় প্রেরণা। পূনমী মাথা নিচু করে নেয়। ধীম আওয়াজে বলে, উনি। প্রেরণা তাকিয়ে রইল বোনের নত মস্তকের দিকে। কিছু বল। হঠাৎ তার ঠোঁটে ফুটে ওঠে সরল স্নিগ্ধ একটা হাসি। চোখে পানি আসে এই সূক্ষ্ম পরিপূর্ণতায়। বোনের মাথা হাত বুলিয়ে দিয়ে বলে, সুখী থাকো। প্রকৃতি আজ বড়ই উত্তাল। ঝড় হচ্ছে বাইরে এক প্রকার। কমিউনিটি সেন্টার থেকে ওরা বহুবাতের অনুষ্ঠান শেষে সন্ধ্যায় নাগাদ বাড়ি ফিরল। পূনমী ইরফান যায়নি প্রেরণাদের বাড়িতে। ঠিক করেছে 2 দিন বাদে যাবে। সারা দিনে ধকলে সকলেই যখন বিধ্বস্ত, যে যেভাবে পারছে বিশ্রাম নিচ্ছিল। ইরফান পূনমী নিজেদের রুমে, ইহান পুল সাইডে, ইসি মইনও তাদের ঘরে। বড়রা নিজেরা আলোচনা করল। ইলহাম মির্জা কথাটা তুলে সিহা ইনু ঘরে ছিল, বিশ্রাম নিচ্ছিল। মেজো মামা ডাকে না চাইতে দোতলায় সবাই যেখানে বসে আছে সেখানে এসে বসল। ইলহাম মির্জা চোখ দিয়ে শ্বাস এবং সামনে থেকে অনুমতি নিয়ে কথাটা পারলেন। প্রস্তাব দিলেন সেহাকে উজ্জ্বলের হয়ে। সেহা ভীষণ এবং ভীষণ রকমের অবাক হয়ে বলল, উজ্জ্বল মাহমুদ?
বড়রা সবাই থমথমে মুখে বসেছিল। মেয়েটা আবার রিয়াক্ট করে কিনা সেই ভয়ে। আলো বুঝিয়ে বলল, জানি এখন কথাটা তোলার সময় না, তবে তোর বাবা তো রাজশাহী ফিরে যাবে সেহা। ও থাকতে থাকতেই হ্যাঁ না যদি কিছু বলতি। হ্যাঁ না মানে? মলিন মুখে জানতে চাইল সেহা। হ্যাঁ না মানে বিয়ের জন্য না বোকা, এই সম্বন্ধ আমরা দেখব কি না সেটার ব্যাপারে। তোর বাবা ছেলেকে পছন্দ করেছে সেহা মুখ ঘুরিয়ে শান্তকে দেখে অপলক। শামিন বলতে থাকে, ওটা তোমার আর তোমার বাবা দুজনের যৌথ সিদ্ধান্ত এগোবে। তুমি বলেছ তোমার বিয়েতে আপত্তি নেই, আমরা তাই পাত্র খুঁজেছি। তুমি নিজেও এই দায়িত্ব তোমার বাবা এবং 3 মামাকে দিয়েছ। আমরা খুঁজেছি সবচেয়ে উপযুক্ত কাউকে। আমরা তো বুড়ো হয়েছি, আমাদের পছন্দ আলাদা, তোমার মানসিকতার সাথে মিলতে নাই পারে। এর আগে ইসির বিয়ের সময় যথেষ্ট নাস্তানুবোধ হয়েছি আমরা, তাই তুমি ভেবে চিনতে বলবে, আমরা সেই অনুযায়ী খুঁজব। বলো এখন, উজ্জ্বল ছেলেকে তোমার চোখে দেখতে কেমন লেগেছে? তুমি কি ভাবতে চাও সেহা? নিশ্চুপ, মুখে ভাবলেস। শান্ত কিছু বললে না মেয়েকে। শামিন আবার বলে উঠে, আচ্ছা সময় নিয়ে জানাবে। জানাও, এই নাও ওর বায়োডাটা পড়ে দেখো ভালো লাগে কি না। ভালো না লাগলে দ্যাটস ওকে। একটা ফাইল এগিয়ে দেয় শামিন। সেহা ওই ফাইলের দিকে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে। চোখের সামনে ভেসে উঠে উজ্জ্বল মাহমুদ বলে লোকটা। হাসি হাসি মুখটা হাঁক ছাড়ল সেহা। ইলহাম বলে উঠে, কিরে? হ্যাঁ না কিছু একটা বল। ওর দাদু খুব পছন্দ করেছে তোকে, আর ছেলের মত দিয়েছে। আমার কি ভাববো এটা নিয়ে? ওনাদের থেকে সময় চাইবো ভাবার? তুই কথা বলবি? সেহা চোখ তুলে তাকালো। মেয়েটির নিষ্পলক দুটো চোখ দেখে সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়ে। শামিন তৎক্ষণাৎ বলে ওঠে, ইটস ওকে মা, ইটস ওকে। তাহলে বাদ। আমি ভেবে জানাবো তোমাদের বড় মামা, চিন্তা করো না, সময় চাই। নিরুদ্বেগ জবাব সেহার। ভেবে জানাবি মানে? চেঁচিয়ে উঠল ইরফান। সে এইমাত্র ফ্রেশ হয়ে নিজের ঘর থেকে বেরিয়েছে। সেহা মন্তব্য শুনে চোখ কপালে তুলে, চাচা এই আহাম্মক, তুই ভেবে জানাবি মানে কি? ওনারা সবাই বলছে আর তোকে ন্যাকা ভদ্র মেয়ের মতো রাজি হতে হবে, এটা কেমন কথা? শামিন উঠে দাঁড়ায়, বিরক্ত খুব থমকে ওঠে। ইরফান, পূর্ণমীর নতুন মানুষ, ওর সামনে কোনো ফ্যামিলি ড্রামা করো না। তুমি ওভার রিয়াক্ট করছো। আমি ওভার রিয়াক্ট করছি? এটা আমার বোনের সারা জীবনের প্রশ্ন। তোমাদের তো সবসময় মনে হয় ভাই হিসেবে আমি সবসময় ওভার রিয়াক্ট করি। ভাই ভাই ভাই, এই শব্দটা সেহার ভীষণ কাটা কাটা লাগছে। নিজেকে শান্ত রেখে সে পাল্টা জবাব দেয় ইরফানকে, এটা আমার জীবনের প্রশ্ন, তাই সিদ্ধান্ত তো আমি নেব, তাই না? বাবা মামারা মামিরা কেউ আমাকে জোর করছে না। ইরফান তেড়ে আসে ওর দিকে। জোর তো অবশ্যই করছে, মুখে নয়, ইমোশনালি। তুই বুঝতে পারছিস না। দে ওই ফাইল, দে। দেখতে হবে না বায়োডাটা, এই সম্পর্ক হবে না, এটাই শেষ কথা। পূর্ণমী ঘরে বসে শুনছে বাইরে চেঁচামেচি। নতুন বউ বিধায় আসছে না ঘরের বাইরে। পারিবারিক ঝামেলা তার অস্বস্তি হলো। একটা ব্যাপার তাকে মুগ্ধ করেছে। ওই লোকটা, ওই উগ্র ইরফান মির্জা নিজের বোনের ঠিক কতটা ভালোবাসে। তার কাছে চাচাতো ফুপাতো বলে কিছুই নেই। স্বামী এই শক্তিশালী দিকটা আবিষ্কার করে মনে মনে খুশি পূর্ণমী। চেঁচামেচিতে ঘর থেকে বেরিয়ে আসে ইহান। সে সবটা শুনে বড়দের বলে, অমনি পাগল হয়ে গেলে তোমরা? 2 দিন হয়নি সম্বন্ধটা এলো, তোমাদের সব কিছুতে তাড়াহুড়ো। শামিন বলল, তোমরা 2 ভাই আমাদের ভুল বুঝছো। এমনি তো এটা শেয়ার ব্যাপার, ওকে বুঝতে দাও। ঘর থেকে বেরিয়ে আসে ইসি মঈন। সময় জামায়াত হয়েছে এক জায়গায়। ইরফান শামিনের কথা জবাবে চেঁচায়, না ও বুঝবে না, ও ছোট মানুষ, ও বুঝবে না। ইরফান চেঁচাচ্ছে গলা ছেড়ে। ইহান এবার ওকে ধমকায়, তুই ওভার রিয়াক্ট করছিস। দাদান হাও, উজ্জ্বল মাহমুদ ইজ আর নাইস পারসন, বাট সেহু কি করে এটা আধবুড়ো লোকের সাথে? আধবুড়ো কথাটা গায়ে লাগালো ইহানের। সে ঠান্ডা গলায় ভাইকে বলো, তবে তো আমিও আধবুড়ো। ও নাইস, আমি জানতাম না তো।
ইরফান থমথমতো খায়। দাদা, আই ডিডন্ট মিন ইট, বাট ওদের এজ গ্যাপ। দাদান, এটা কেমন হয়? ঋতু এবার জবাব দেয়, পৌনমীও তো তোর থেকে 8 সাড়ে 8 বছরের ছোট। সেটা কেমন হয়েছে মাম্মাম? 8 বছর আর 12 বছর এক হলো? এত সব কথা অসহ্য লাগছে সেহা। হঠাৎ ওর চোখের কোণে একটু পানি এলো অজানা কারণে। মইন খেয়াল করে বলল, সেহু তুমি বলো, আমরা এখানে সবাই আছি। তুমি কি প্রস্তাবটা নিয়ে ভাবতে চাও মন থেকে? শান্ত ফুফাকে খুশি করতে চাও তো? না তো নিজের মনের বিরুদ্ধে গিয়ে? নাজিস অস্ফুট জবাব দেয় সেহা। ইরফান তেড়ে যায়, আবার মিথ্যা বলে। এক চর মারব ধরে। সেহা ফাইল হাতে নিয়ে শটান দাঁড়িয়ে। সে উত্তপ্ত মেজাজ নিয়ে চেঁচায়, তুমি ওভার রিয়াক্ট করছো। থমথমে মুখে ইরফানের। আমি ওভার রিয়াক্ট করছি? হ্যাঁ করছো। আমার মাথার ওপর এখনও আমার বাবা, আমার 3 মামা এবং 3 মামি আছে। দয়া করে ওদের থেকে বেশি বুঝতে যেও না। সে আর কথাগুলো ইরফানের আহত হয় না, বরং রাগিয়ে দেয়। জেদ দেখিয়ে বলে, বুঝবো বেশি বুঝবো। আমি তোর ভাই এবং আমার থেকে বেশি বোঝার জন্য তোকে একটা চর মারব। সে এবার ভীষণ রেগে চেঁচিয়ে ওঠে। গলা কাঁপে তার। না, বুঝবে না। আমার কোনো বিষয় তুমি বুঝবে না। খবরদার চেষ্টা করবে না। বড়রা আছে। সে আর অবস্থা দেখে শান্ত ধমকায়, মা তুই বেয়াদবি করছিস কেন এভাবে? সেয়া কাঁদছে। তার হঠাৎ কেন পাগল পাগল লাগতে শুরু করছে। হাতের ফাইলটা নিয়ে ছুটে ইনুর ঘরের দিকে দরজা লাগিয়ে দরজা ঠাসা দিয়ে দাঁড়িয়ে থাকে। ইরফানও ভীষণ রেগে গিয়ে দরজা ধাক্কা দেয়। এই বেয়াদব, দরজা খোল। বের হ। বের হয়ে কথা বল সেহু। সেয়া দরজা খোলে না। হাতে ফাইলটা শক্ত করে ধরে কাঁদতে থাকে নিশ্চুপ। পৌনমী তখনও বের হচ্ছে না। বাইরে তুলকামান লেগে গিয়েছে। ওই লোকটা ভীষণ রেগে গিয়েছে। কারো কথাই শুনছে না। সে আবুকে অযথা বকছে লোকটা। বড়রা যে যার ঘরে গিয়েছে বিরক্ত হয়ে। ইরফান দরজা ধাক্কা দিয়ে আবারও চেঁচায়, বের হ। আচ্ছা মারবো না, ঠান্ডা গলায় কথা বলবো। আমি বুঝতে চাই পুরো একটা পাত্রের মধ্যে তোর সম্মানীয় মুরব্বীরা তোকে কি এমন রসগোল্লা দেখলো যে তুই একেবারে পাগল হয়ে গেলি? থামবে তুমি? ভাঙা গলায় সেহা চেঁচায়। মইন আর ইহান ওখানে দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে মইন বিরক্ত হয়ে ইরফানকে বলে, তোমার থামা উচিত ইরফান। না, থামবো না। সবকটা বেয়াদব আর ভাইয়েদের থেকে বেশি বোঝে। ভেবেছিলাম এটা ভালো, কিন্তু এইটাও তো আস্ত বেকুব। মইন চূড়ান্ত বিরক্ত হয়ে চলে যায় ইসির কাছে। পৌনমী এবার ধীর পায়ে হেঁটে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। ওকে ইহান দেখে ফেলে। ইরফানকে বলে, ভাই সেহুকে আমি বোঝাবো। তুই পৌনমীর কাছে যা, ও নতুন মানুষ। ইরফান তখনও চেঁচিয়ে যাচ্ছে, তুই বের হ। তুমি প্লিজ যাও তো রাগী মির্জা। আর শোনো, ভাবাভাবির কিছু নেই। আমি এক পায়ে রাজি এই সম্বন্ধে। অহেতুক বাউল করো না। এবার দরজা ভীষণ জোরে জোরে ধাক্কা পড়ে। ইহানের চলে যায়। পাগলকে থামাতে না পেরে পৌনমী দেখছে অবস্থা বেগতিক। সে অনেকটাই জড়তা নিয়ে ডান দিকে 10 কদম এগিয়ে যায় চুপচাপ। হাতুড়ে হাতে ইরফান পিঠে হাত রাখলে ইরফান হাত সরিয়ে দিয়ে চেঁচিয়ে ওঠে, দাদান যাও তো। কেঁপে উঠল পৌনমী। তাল সামলাতে না পেরে সে পড়ে যেতে চাইল। অমনি ইরফান খপ করে ধরল ওর হাত, হ্যাঁচকা টানে আনলো বুকে। হাঁপাচ্ছে পৌনমী। ইরফান ছটফটিয়ে উঠল, ব্যথা পেয়েছ? ভয় পেয়েছ বোনো? বড় বড় শ্বাস ফেলে দুপাশে মাথা ঝাঁকায় পৌনমী। নিচু স্বরে বলে, আপু ভয় পাচ্ছে। যে জিনিসটা বুঝিয়ে পারা যায় সেটা এভাবে রেগে পড়ছেন আপনি? আপুকে কাল সকালে বুঝিয়ে বলবেন এই সম্বন্ধে অসুবিধাগুলো। যেটা আপনার মনে হয়। আপু তো ছোট না, তাই না? সে বিবেচনা করবে। চেঁচামেচি করে চাপ দিয়ে আপুকে কি বোঝাতে পারবেন? ইরফান থামলো, চেয়ে থাকলো পৌনমীর দিকে। কেমন ভীষণ বুঝদার লাগছে মেয়েটাকে, যেন পাক্কা সংসারী। এই মুখটা দেখে নিমিষে সমস্ত রাগ জেদ গলে জল হলো। শ্বাস ফেলে বলো, চলো ঘরে চলো। আপুকে সরি বলি, যেন পৌনমী আদেশ করছে। ইরফান চোখ শুরু করে যেন এতটুকু মেয়ের আদেশ দেখে। কঠিন করে বলে, হোয়াট? আপুকে সরি বলবেন? অসম্ভব। ওই হাদিকে কে সরি বলবে? আমি কি করেছি? আপনি আগে গালাগাল করেছেন আর মারতে চেয়েছেন। আমি ওর ভাই। ভাইয়েরা এসব করতেই পারে। ভাই
তবে এসব ভালো ভাইয়ের বৈশিষ্ট্য নয়। আপনি কথায় কথায় এত বড় বড় বোনদের চর মারবেন, ধমকে উঠবেন, ওটা কি ঠিক? আমি তো কত ভুল করি, ভাইয়া তো আমাকে মারে না। শ্বাস ফেলে ইরফান বুঝলো জ্ঞানী আবার ছোট বোনের সাথে কথায় পারবে না, আর পারতে চায়ও না। ইরফান বলে, আমি তোমার ভাইয়ের মতো ভালো না জানি। এই বারবার 3 ভাই বোন মিলে আমার চোখে আঙ্গুল ঢুকিয়ে দেখাতে হবে না। পৌনমী ঠোঁট টিপে হাসে। ইরফান নিচু গলায় শ্রেয়াকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা সরি, কাল সকালে তোর সরিটা বলে দিস। তবে আমার সাথে আলোচনা তোকে বসতেই হবে, মনে রাখিস। দূর থেকে ঘটনাটি দেখে ঋতু হাসছে। আলো আর ইলহামের সাথে ঋতু বলে, বউ পাগল ছেলে পছন্দ না ভাবি, তবে কখনো কখনো বউ পাগল হলে মন্দ নয়, কি বলো? গটগট করে হেসে ইরফান ঘরে ঢুকে বিছানায় বসে থাকে। পৌনমী ঢোকে। পৌনমী এবার খানিকটা বিচলিত হয়ে বলে, আপনি কি মাইন্ড করলেন? আমি আপনাকে ছোট করিনি, কিন্তু এমনিতে তো ভাই হিসেবে আপনি ভাই। আচমকা হাতের টান অনুভব করে পৌনমী। নিজেকে হঠাৎ আবিষ্কার করলো বিছানায়। ঘাবড়ে গিয়ে ঢোক গেল। ইরফানও নরম গালে আলতো করে টিপে বলো, কি বললে? আপনি এমনিতে ভাই হিসেবে ভালো। কয়টা ভালো? 10-এ 6। হাঁপাতে হাঁপাতে বলে পৌনমী। ইরফান বউকে কিছুক্ষণ দেখে, গালে লাল দিলে আলতো করে একটা চুমু খেয়ে পাশে শুয়ে পড়ে চুপচাপ। আচমকা তার খুব হাসি পেল। কিছুক্ষণ হেসে অস্ফুট বলো, শালা এই মেয়ে এখন আমাকে রিডিং দিচ্ছে। ইরফান চলে গিয়েছে দেখে শ্রেয়া ফাইল নিয়ে বিছানায় গিয়ে বসলো। ওড়নার কোণে চোখ মুছে বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করে ধূর হাতে ফাইলটা খুলল। সেখানে আছে উজ্জ্বল মাহমুদের বৃত্তান্ত, সাথে আছে একটা হাস্যোজ্জ্বল ছবি। লোকটার ডিজিটাল যুগে কে এভাবে অ্যানালগ পদ্ধতিতে বায়োডাটা সাজিয়ে রাখে ভেবে সে হাসি পায়। তবে কিছুক্ষণ দেখে সে মুগ্ধ হলো। বিষয়টি দারুণ, খুব গুছিয়ে লেখা, সব কিছু উপভোগ করে পড়া যাবে। উজ্জ্বলের দাদা ভাই খুব যত্ন করে সাজিয়েছে। সেহা বুঝলো ভদ্রলোকের উজ্জ্বলের 25-26 বছরের একটা ছবি দিয়েছে, সাথে নিচে তারিখ লেখা 2044। তবে লোকটা এখনকার চেহারার সাথে ওই সময় চেহারা কোনো পার্থক্য নেই। সে আর নড়ে চড়ে দেখতে লাগলো সব কিছু। মুখ থেকে বারবার অস্ফুটে বের করলো, কি অদ্ভুত। বাইরে চেঁচামেচি থেমেছে। ইহান দেখছে তার ভাইয়ের বউ কিভাবে এক চুটকিতে ছেলেটাকে শান্ত করে নিয়ে গেল। মেয়েটির ওপর ইহান যতটা খুশি হলো, তার চাইতে বেশি খুশি হলো প্রেরণার ওপর। কি সুন্দর শিক্ষা দিয়ে বড় করেছে বোনকে ভদ্রমহিলা। প্রেরণার কথা মনে পড়তে ইহানের ঠোঁটে ছেয়ে যায় চওড়া হাসি। কিছুক্ষণ একা একা হেসে একটা সিগারেট ধরিয়ে বারান্দায় যায়। সবাইকে সামলানো সবাই আছে, তাকে সামলানোর কেউ নেই। কি দুঃখজনক ব্যাপার। ইহানের হাসি পাচ্ছে নিজের অবস্থা দেখে। পরপর মন পড়ে ইরফানের বলা আতবুড়ো কথাটা। ত্বরিত ইহান হেঁটে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সে আতবুড়ো সত্যি? ভার্সিটির মেয়েরা তার সাথে ফ্লার্ট করে কেন তবে? নিজেকে আয়নায় দেখতে দেখতে ফোনটা তুলে হাতে নেয় সে। অবশ্যই একটা বিষয় ঠিক, সে আতবুড়ো হয়ে বলেই তো চাহিদা অনুযায়ী একটা সুন্দর গোছালো সংসার, একজন বুঝদার জীবনসঙ্গী পাশে নিয়ে অন্য কোনো বাড়তি কিংবা রঙিন কিংবা ফ্যান্টাস্টিক চাহিদা তার মধ্যে বেঁচে নেই। এক অতি ধৈর্যশীল বুঝদার রমণীর 4 দেওয়ালের মাঝে তাকে শান্তিতে একটু জড়িয়ে ধরবে, তাকে শান্তি দেবে, এটাই শুধুমাত্র ইহানের চাহিদা। তাদের দাম্পত্য হবে অতিরঞ্জিত ন্যাকামি, যৌনতা এবং কামনার ঊর্ধ্বে গিয়ে একটা সুন্দর শান্তি সংসার। ভাবতে ভাবতে ইহান শ্বাস পেলে। তবে পছন্দের রমণী কসম কেটেছে অবুঝ সাজার। প্রেরণা ঘুম ভাব কেটে যায় মেসেজের টুংটাং শব্দে। রাত তখন 11:30। একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। প্রেরণা, শুদ্ধ, কী অবস্থা? কে বলছেন জানতে পারি? এটা আমি ইহান। শুদ্ধ জ্বর নেই। এটা কার নাম্বার? আমার নতুন নাম্বার। ইউ ক্যান সেভ। মৃদু শ্বাস ফেলে প্রেরণা। লোকটা কি কঠিন কথা শোনানো উচিত না? এখনও এত অবুঝপানা কেন করে উনি? শুদ্ধর প্রতি এত অযাচিত ভালোবাসার
সে শুধুমাত্র শুদ্ধ জন্ম নয়, এর পিছনে লুকিয়ে আছে লোকটার ক্ষীণ আশা। প্রেরণা তাকে একটা দিন মানবে, এটা প্রেরণা বোঝে। কিন্তু এটা কখনোই হবে না, এটা এই ভদ্রলোক বুঝতে কেন চান না। প্রেরণা বারবার দীর্ঘশ্বাস ফেলে। সে চেয়েছে বহুবার লোকটাকে একটু কথা শোনাতে। সে পারে না। সে কেন পারবে না সে জানে না। হয়তো ভীষণ শ্রদ্ধা করে বলে। ইহান এইদিকে একের পর এক মেসেজ করে যাচ্ছে। প্রেরণা সেসবের উত্তর না দিয়ে হঠাৎ একটা কাজ করে বসে। হঠাৎ থেকে উদয় হয় এক দস্যি আত্মা। লোকটাকে খেপিয়ে দিতে চাইল। সে হুট করে নাম্বারটা সেভ করে ইরফানের নিকনেম দিয়ে ইরফান ভাইয়া। থেমে যায়, দূরত্ব গতিতে মেসেজ লিখতে থাকে। ইহানের আঙ্গুলের বিষয়টি চোখে পড়ে। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে ইহান ভাইয়া লেখাটার দিকে, বড় বড় শ্বাস ফেলে। হঠাৎ ওপাশ থেকে টাইপিং থেমে যাওয়া প্রেরণা খিলখিলে হেসে ওঠে, এক সপ্তদশী কিশোরীর মতো। সুদর্শন ওই লোকটা থমথমে অন্ধকার মুখ কল্পনা করে সে হেসে যাচ্ছে। ইহান অফলাইনে হয়ে যায় হুট করে মাথায় রাগ উঠে। হুট করে ফোনটাকে আছাড় মারে সিগারেটের আস্ত প্যাকেট দিয়ে বারান্দায় চলে যায়। এদিকে প্রেরণা দীর্ঘ সময় হেসে ফোনটা রেখে শুয়ে পড়ে। সারাদিনের অনুষ্ঠানের ধকলে সে ঘুমিয়ে যায় খুব দ্রুতই। ঘুমের মাঝে প্রেরণা আজ একটা দুঃস্বপ্ন দেখল। সে নতুন একটা লাল শাড়ি পরে চেঁচিয়ে ডাকছে, শুনছেন? আমার কুচিটা একটু ধরবেন? লোকটা এসে ঝুঁকে বসলো। কুচি ধরে প্রেরণার দিকে মুখ তুলে তাকিয়ে মিটি হাসলো। প্রেরণা দেখল লোকটা শওকত ওয়াসির শরীফ নয়, লোকটা ইহান তাজওয়ার মির্জা। লোকটা উঠে দাঁড়িয়ে প্রেরণার কোমর জড়িয়ে ধরে ওর ঠোঁটে চুমু খাচ্ছে ওর কপালে, ওর ঘাড়ে। আর প্রেরণা লোকটাকে সরিয়েও দিচ্ছে না, বরং সে নিজে উপভোগ করছে ওই গোপন স্পর্শ। আশকারা দিচ্ছে লোকটাকে। আচমকা ঘুম ভেঙে যায় প্রেরণা এমন একটা দুঃস্বপ্ন দেখে, এবং তারপর সারা সে কাঁদল, চেঁচিয়ে কাঁদল, নিশ্চুপ কাঁদল এমন বিশ্রী একটা দুঃস্বপ্ন দেখে। সকাল সকাল মুখোমুখি হয়েছে শাহ ইরফান। ওদের মধ্যস্থতা করতে দাঁড়িয়ে আছে পৌনমী। যদিও তার অস্বস্তি হচ্ছে, এগে তো সে ছোট, তার উপর ভাই বোনের এমন আদুরি ঝামেলা সে কে থাকার। আপু তাকে এমন কিছু করতে বারণ করেছে। আপু শিখিয়েছে ইরফান মির্জার সাথে এ বাড়ি যে কারো সম্পর্কের মাঝে না ঢুকতে, খবরদারি না করতে। কখনো ভীষণ অস্বস্তি হচ্ছে পৌনমী। সকাল থেকে শরীরটা কেমন ভেঙে চুরে আসছে। পৌনমী উসখুস করে আবারও চলে যেতে চাইলেন। শিহা হাত টেনে ধরে ওর, বলেছি তো যেও না, থাকো তুমি। এমন কোনো আলোচনা করছি না যেটায় তুমি থাকতে পারবে না। পৌনমী দাঁড়িয়ে রয়। ওদের সাক্ষী রেখে শিহা ইরফানের চোখে চোখ রেখে গতকালের বেয়াদবির জন্য সরি। ইরফান প্রসঙ্গটা পুরোপুরি পাল্টে ফেলে ঠান্ডা স্বরে বলে, আগে বলো কি ভাবছিস, কোন ব্যাপারে? উজ্জ্বল মাহমুদ হালকা হেসে শ্বাস ফেলে শিহা গলা জোর এনে বলে, আমার সায় আছে। ব্রেকফাস্ট টেবিলে তো বড়দের জানিয়ে দিলাম, তারা কথা আগাতে পারে, আমার আপত্তি নেই। লোকটা বায়োডাটা পড়েছি, রাতভর ইন্টারেস্টিং লেগেছে। ইন্টারেস্টিং? সেও বিয়েটা তো কৌতূহল মেটানোর বিষয় না যে ইন্টারেস্টিং লাগলো আর করে ফেলবি। বিয়েটা তো তোর জোর জবস্তি করার বিষয় না। তবুও তো এমন বিয়ে করে শেষটা এসে তোমরা ভালোবাসলে। এইসব আপেক্ষিক রাগী পাকা কথা। তুই ভালো থাকবি সেটা আমি এখন কি করে বলবো, তবে সর্বোচ্চ চেষ্টা করব তো। ইরফান শ্বাস ফেলে, এই মেয়ে জেদের কারণে খুঁতে পাচ্ছে না। সেহা ওর সামনে একটু নড়বড়ে হয় না, বরং ধীরতা নিয়ে বলে, দুশ্চিন্তা করো না, বিবাহ বিমুখ নই আমি। একটা সুন্দর সংসার করব। আর পাত্রের বয়স নিয়ে, পাত্রের অবস্থা, পাত্রের যে কোনো কিছু নিয়ে আমার খুঁতখুঁতানি নেই। সে একজন সুনাগরিক, দ্যাটস এনাফ। বাকি বিষয়গুলো মানিয়ে নেওয়া সমস্যা নেই। ওকে আর বোঝাতে পারে না ইরফান। বুঝলো এই মেয়ে অনেক বড় হয়েছে। চুপচাপ হেঁটে ঘরে ঢুকে অফিসের জন্য তৈরি হচ্ছিল যখন পৌনমী এসে দরজায় দাঁড়ায়। মুখটা মলিন তার। ইরফান হাতের শার্ট ফেলে এসে ওকে ধরে। ঘোর লাগা দৃষ্টি পুরো মুখবিবর অবলোকন করে বলে, কি হয়েছে? আপনি আজ অফিসে যাবেন? জি।
মেলা দিন যায়নি, এরপর তো হানিমুনে যাব আমরা, তখন আরও ছুটি দিতে হবে। পূনমি চুপ করে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ইরফান শার্ট পরে গলার টাই বেঁধে নিতে নিতে এক পলক পূনমির ভেজা মুখ দেখলো। বলল, বাড়িতে বাকি সবাই আছে, তাদের সাথে সময় কাটাবে। ইসিকে বলে দিয়ে যাব, তোমাকে নভেল পড়ে শোনাবে। থাক, সবাইকে তফলিক দিয়ে কাজ নেই, কষ্ট কোথায়? নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। আমার বোন তোমাকে নভেল পড়ে শোনাবে, বিনিময়ে তুমি ওকে গান শুনিয়ে দিও। সামান্য হাসল পূনমি। ইরফান খুবই বিজ্ঞর ন্যায় বলল, নিজেকে এত ইউজলেস ভাবার কিছু নেই। আমিও তো ইউজলেস, সেটা ভেবে ও তো করি না। আমিও তো বিন্দাস থাকি। বলতে বলতে থেমে যায় ইরফান। যখন তার দৃষ্টি পড়ে পূনমি উরুর কাজটাতে। একটা সাদা সালোয়ার স্যুট পরেছিল পূনমি। উরু কাজটাতে ফোঁটায় ফোঁটায় রক্তে মেখে গিয়েছে। আকস্মাৎ ভারী অস্বস্তিতে চোখ নামে ইরফান বড় বড় শ্বাস ফেলে সেকেন্ডে নিজেকে ধীর করে গিয়ে কাবার থেকে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট এবং পূনমির পোশাক গুছিয়ে এনে পূনমির ডান হাতটা টেনে ধরে হাতে ওসব কিছু তুলে দেয়। চমকে ওঠে পূনমি, এসব কি? স্যানিটারি ন্যাপকিন আর পোশাক? খুবই ক্ষীণ আওয়াজ বলে ইরফান। অক্ষিপলক প্রশস্ত করে হাঁসফাঁস করে ওঠে পূনমি সংকোচে। গলা কাঁপিয়ে জিজ্ঞেস করে, আজ তারিখ কত? 14। সেজন্য পূনমি অস্বস্তি হচ্ছে সকাল থেকে। এসব তো সবসময় আফু খেয়াল রাখতো। আর অনিয়ম মাসিকের ভুক্তভোগী সে গুটিয়ে যায় পূনমির সংকোচ, আড়ষ্টতা, লজ্জায়। সে কি অবস্থা করেছে? নোংরা হয়ে গিয়েছে পুরোটাই ওই লোকটার সামনে। ঢোক গিলে না এইসব ভেবে কান্না পায় পূনমি, খুব কান্না পায়। ইরফান গলা স্বর স্বাভাবিক রেখে বলে, টেক আর বাদ, আমি অফিসে যাচ্ছি। পূনমি আর আটকাতে পারে না নিজেকে। চোখের কানিশ বিয়ে অবাধ্য তরল গড়িয়ে পড়ল। দ্রুত পা চালিয়ে হাতড়ে হাতড়ে ঢুকে গেল পূনমি ওয়াশরুমে। ঢুকে গিয়ে দরজা ধাক্কা খেলো। ইরফান চেয়ে চেয়ে দেখলো পূনমির চোখে পানি। থম মেরে ওখানে দাঁড়িয়ে রইল। মেয়েটা কাঁদলো কেন? ও কেন কাঁদলো? ঘষে ঘষে নিজেকে পরিষ্কার করে জলধারায় নিচে ডুকরে কেঁদে উঠে পূনমি। শাওয়ার অফ করে পোশাক পাল্টে কাঁদতে কাঁদতে দরজা ঠেস দিয়ে ভেজা মেঝেতে বসে পড়ে। এই কাঁদতে থাকা নিজের প্রতি নিজের চূড়ান্ত হতাশা।